আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কয়েকটা ঘটনা। প্রথমে ডাকসু নির্বাচন, তারপরে জাকসু, তারপরে চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। এর অর্থ হচ্ছে এই যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে ছাত্র শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি এই ছাত্রদের এক ধরনের ভালোবাসা প্রকাশিত হয়েছে। আমাদের সমাজে যারা ইয়াং জেনারেশন তারাই তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবচেয়ে মেধাবী যে গ্রুপটা তারাই তো বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই তরুণ এবং মেধাবী এই ছাত্রছাত্রীদের মধ্যে শিবিরের এই যে প্রভাব, এই প্রভাবটা নিয়ে অনেকে ইদানিং আলোচনা করছেন যে কেন, কিভাবে, কি কারণে হলো। নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, ছাত্ররা ভোট দিয়েছে বলেই ওরা জিতেছে। কেউ বলেনি যে নির্বাচনে কোনো কারচুপি হয়েছে। ছাত্ররা কেন তাদেরকে ভালোবাসছে, কেন তাদেরকে ভোট দিচ্ছে, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ছাত্রদের নিয়ে যিনি ডিল করেন তেমন একজন ব্যক্তিকে, শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি বুঝতেই পারছেন আমি কি সমস্যা আক্রান্ত, কোন প্রশ্নটা আমাকে তাড়িত করছে। আপনার বিশ্লেষণটা কি, আসলে কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অন্য মঞ্চের দর্শকদেরকেও ধন্যবাদ। আম, আমি আসলে শুরু করতে চাচ্ছি একটু পেছন থেকে। সেটা হচ্ছে আপনার আমাদের দেশে যে আমরা যেই অঞ্চলে বসবাস করি সেই জায়গাটায় মূলত বিভিন্ন ধরনের চিন্তার মানুষ এখন বসবাস করে, এবং এই যে বিভিন্ন ধরনের চিন্তা এবং বিভিন্ন ধরনের আইডিওলজিক্যাল যে স্প্রেড, এগুলির পেছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে গিয়ে আমরা একটা কলোনাইজড কান্ট্রিতে বসবাস করি। তো আমরা সবসময় কলোনাইজেশন বলতে মনে করি যে আমাদের ইউরোপিয়ান কলোনাইজেশন হয়েছে। কিন্তু মূলত আমরা যদি গালফের দিকে তাকাই, যে আমাদের মধ্যে যে আমাদের যে চলন বলন বা আমাদের যে রিলিজিয়াস ফিলসফি, সেই ফিলসফিটা মূলত এসেছে হচ্ছে মিডল ইস্ট থেকে। তো সেখান থেকে আমরা যদি একটু কলোনাইজেশনটা ভিন্নভাবে দেখি, তাহলে দেখবো যে আমাদের মাঝে একটা মিডল ইস্টার্ন যে কালচার, সেই কালচারেরও একটা কলোনাইজেশন হয়েছে, যেটাকে আমি বলি হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক কলোনাইজেশন, সাইকোলজিক্যাল কলোনাইজেশন। তো সেই থেকে যে আমাদের দেশটা যে আলাদা হয়েছে, সেটাও ধর্মের ভিত্তিতেই আলাদা হয়েছিল, যার ফলে যে আমাদের স্বাধীনতা সম্পর্কে ধারণা বা এই যে ধরেন আমাদের যে সকল ইউনিভার্সিটিগুলিতে যে শিবিরের প্যানেল জয়লাভ করেছে, তার পেছনে সবচেয়ে বড় যে বিষয় মানে কাজ করেছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কন্ডিশনিং। যে আমরা মানে জামাত শিবির বলতে কি মনে করি, আমাদের আর কি সমাজে একটা প্রচলিত ধারণা আছে, এখন সেই ধারণাটা প্রেথিত হয়েছে, গেঁথে গেছে। সেটা হচ্ছে গিয়ে জামাতে ইসলাম ইকুয়ালস ইসলাম। মানে এই যে জামাতে ইসলাম মানেই ইসলাম, এটা দীর্ঘদিন ধরে সমাজে মানে প্রচার করা হয়েছে, এবং খুবই সূক্ষ্মভাবে, খুবই কৌশলে এই জিনিসটা দীর্ঘদিন ধরে জামাতে ইসলাম প্রচার করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে তারা নারীদেরকেও টার্গেট করেছে, এবং সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে তারা এটা নিয়ে কাজ করেছে। তো আপনি চাইলে এটা আমি ডিটেলে বলতে পারি, আর না হয় আমরা অন্য প্রশ্নের দিকে যেতে পারি। না, আপনি এই যে বলেন যে সমাজের বিভিন্ন স্তরে তারা এটাকে মানে আপনার ঢুকিয়ে দিতে পেরেছে অথবা ঢুকে গেছে, এটা আপনার কাছে মনে হলো কেন এবং কি দেখে আপনার মনে হলো? এক নম্বর। দ্বিতীয় প্রশ্নটা হলো তারা কিভাবে ঢুকালো? কিভাবে হয়েছে, যেমন সেটা যেমন আমাদের যে সমাজের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, যে তালিম বলতে ঘরে 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 তালিম বলতে এক ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আপনি 10 ঘরে একটা তালিম হয় দেখবেন, আফটার এভরি 10 হাউসেস এরকম আপনি পাবেন। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে টার্গেট করে, মানে নারীরা কি ঘরের মা, এবং তাদের কিন্তু ঘরের ভেতরে এক ধরনের সন্তানদের মানুষ করা বা
সন্তানদের যে মানে নৈতিকতার জ্ঞান, সেই জ্ঞানটা দেওয়ার ছোটবেলা থেকে সেই দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে তৈরি করেছে হচ্ছে গিয়ে ঘরে ঘরে একটা ধর্মভিত্তিক যে তালিম, এই ধর্মভিত্তিকটা আসলে প্রচার হচ্ছে রাজনৈতিক ইসলামের মাধ্যমে। এখানে একটা রাজনৈতিক ইসলাম প্রচার করেছে এবং সেটার একটা মানে বড় রকমের গ্রুপ এবং বাংলাদেশের আহ, বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে গেছে। এটাকে আমরা মিশনারি, যে খ্রিস্টান মিশনারি যেভাবে সারা ওয়ার্ল্ডে প্রচার করেছিল, ওইভাবে মিশনারি যে সিস্টেমে আপনার স্প্রেড হয়েছিল, সেই সেম সিস্টেমে মানে বিভিন্ন জায়গায় স্প্রেড হয়েছে। তো মা যখন বলছে যে মানে আম, জামাতে ইসলাম বা শিবিরকে ভোট দিলে হচ্ছে সেই জিনিসটা আর কি দেশের জন্য ভালো হবে এবং তার সন্তানরা সেফ থাকবে, তার সন্তানদের জন্য এটা মোরাল এবং ভালো কাজ, তখন কিন্তু সন্তান কিন্তু অত ক্রিটিক্যালি চিন্তা করতে পারে না, কারণ সে কেবল তার যাত্রা শুরু হয়েছে একটা ইউনিভার্সিটিতে, একটা 19-20 বছরের একটা স্টুডেন্ট। সে কিন্তু অত ক্রিটিক্যালি ভাবে না। ক্রিটিক্যালি না ভাবার পেছনে আমাদের যে মানে আম, সমাজের এবং আমাদের রাষ্ট্রের ব্যর্থতা আছে, আমাদের পলিটিক্যাল পার্টির ব্যর্থতা আছে। কারণ আমরা যে সংস্কৃতি, বাংলার যে একটা যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটাকে আমরা ওইভাবে আমাদের সন্তানদের মধ্যে ওভাবে পপুলার করতে পারিনি। আমরা পপুলার যেটা করেছি সেটা হচ্ছে এক ধরনের আইডিওলজিক্যাল, মানে রিলিজিয়ন বেসড একটা সোসাইটি। সেখানে মানে আহ, আপনি দেখেন এখানে পরকালকে নিশ্চিত করা বা সে একটা পবিত্র জীবন যাপন করা, এই সব কিছুর পেছনে কাজ করেছে ভীষণভাবে জামাত। সোসাইটাল এবং পলিটিক্যাল, সাইকোলজিক্যাল, এই সব অ্যাসপেক্টে কাজ করেছে এবং দীর্ঘদিন ধরে কাজ করেছে। এটা খুব সোজাসাপটা ভাবে বললেই আমরা আসলে বুঝতে পারবো না, এটা খুব ডিপলি তারা রন্ধ্রে রন্ধ্রে কাজ করেছে এবং সেটার ফল তারা পেয়েছে। যে একটা কথা আপনি আমাকে বললেন যে মা যদি সন্তানকে ফোন করে, তার ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানকে ফোন করে যে জামাত আমাদের জন্য অধিকতর নিরাপদ, এবং এটা আমি পেয়েছি। আমি 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 এর মধ্যে একটা পত্রিকা প্রথম আলোতে দেখলাম, ওখানে একজন লেখক লিখেছেন যে ওনারা এটা সার্ভে করেছেন এবং অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছেন। সেই স্টুডেন্টরা, বিশেষ করে নারী স্টুডেন্ট যারা আছে, তারা নাকি বলেছে, তার মা বলেছেন যে তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে সেটা তোমার জন্য অধিকতর নিরাপদ হবে। তো মা যদি একটা টেলিফোনের মাধ্যমে তার সন্তানকে এভাবে প্রভাবিত করতে পারেন, এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? যে ছেলে মেয়েটা ঢাকা শহরে থাকে, ঢাকা শহরের দিন দুনিয়া দেখতেছে, মানুষের সঙ্গে তার একটা এক ধরনের মত বিনিময় হচ্ছে, সে তার গ্রামে থাকা মায়ের একটা ফোনে প্রভাবিত হবে? এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? এটা শুধু একপাক্ষিক ভাবে কাজ করেনি, এখানে মা শুধু একমাত্র অ্যাক্টর না, এটাকে মাল্টিপল ফ্যাক্টর দিয়ে আপনার দেখতে হবে। আমাদের যে কলোনাইজেশন, আমি যেটা বলেছি যে আমাদের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা কলোনাইজেশন হয়েছে বিভিন্নভাবে। আপনি দেখবেন যে আমরা একদিকে ওয়েস্টার্ন আমাদের পোশাক আশাকে, আর একদিকে আমরা মিডল ইস্টার্ন। কি একটা ফোন আসতে বুঝলাম না। আচ্ছা, এখন বলেন, আবার ওই প্রশ্নটার উত্তরটা আবার দেন, যে মাকে কেবল প্রভাবিত করতে পারে কিনা। এই ব্যাপারটা যে শুধুমাত্র মায়ের মাধ্যমে হয়েছে সেটা আমি মনে করি না, এখানে মাল্টিপল ফ্যাক্টর কাজ করেছে। হ্যাঁ, আপনার সোসাইটির প্রত্যেকটা জায়গায় এখানে কাজ করা হয়েছে। হ্যাঁ, তো যেই স্টুডেন্টটা, আমরা আমরা মনে করি যে এখনকার যে জেনারেশন তারা হচ্ছে আপনার টেকনোলজি, তারপরে এআই, একটা মানে ইন্টারনেটের যুগে আছে, তারা এক্সপোজড টু টেকনোলজি, ইন্টারনেট এইসবের ভেতরে। সুতরাং তারা কেন গ্রামের মায়ের কথা শুনবে, তার মায়ের কথা কেন শুনছে, এটা কিন্তু এত সহজে আমরা আসলে বুঝতে পারবো না। সে যে মায়ের কথা শুনছে তা না, এটা পুরো সোশ্যাল সিস্টেমে কাজ করেছে, পলিটিক্যাল সিস্টেমে কাজ করেছে, সাইকোলজিতে কাজ করেছে। যেমন ধরেন আপনি যদি দেখেন যে স্কুলিং সিস্টেম, যে আমাদের স্কুলিং সিস্টেম, সেখানে আমরা ইভলিউশন পড়াতে দেই না, বা
আহ, মানে সায়েন্স বেসড যে সাবজেক্টগুলি, সেই সাবজেক্টগুলিকে অনেক বেশি জনপ্রিয় না করে কালচারাল সাইডটা, যেমন নাচ গান বা ফিজিক্যাল এডুকেশন, খেলাধুলা, এগুলিকে জনপ্রিয় না করে বরঞ্চ এইগুলিকে অনেক অজনপ্রিয় করার মতো আমরা বয়ান তৈরি করে দিন দিন যারা ওয়াজ করছেন বা যারা এই ধরনের থিওলজি বেসড একটা কালচারকে স্প্রেড করছে, তারা কিন্তু বয়ান এক ধরনের তৈরি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, যে জিনিসটা কিন্তু আপনার বলে যে আপনার গান ভালো না, আপনার পহেলা বৈশাখ ভালো না, আপনি মানে যা যা করেন, মানে আপনার যে কালচার আছে, আপনার যে ভাষা আছে, সেই ভাষাও ভালো না, সেই ভাষা হচ্ছে খুব একটা পবিত্র ভাষা না, অপবিত্র। মানে কলোনাইজাররা যে কাজটা করে, তারা আপনার যা আছে সেই জিনিসগুলিকে সবসময় আহ, বলবে যে সেই জিনিসগুলি স্যাভেজ, সেই জিনিসগুলি খারাপ। আপনার কালচারকে খারাপ প্রমাণ করার মাধ্যমে সে কিন্তু তার কালচারকে প্রতিষ্ঠা করতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা কালচারাল পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন শুধু যে মায়ের হাত ধরে হয়েছে তা না, রাজনীতির হাত ধরে হয়েছে, স্টেটের হাত ধরে হয়েছে। স্টেট কিন্তু এখানে মানে আর্ট কালচার বা আপনি বাংলাদেশি যে কালচারগুলি আছে বা জারিসারি, ভাটিয়ালি বা যাত্রাপালা, যা কিছু আমাদের ছিল ওখানে ইনভেস্ট করেনি। রাদার ওই একই স্টুডেন্টরা দেখছে যে তাদের যে শিক্ষকরা, যারা কিনা, আমি বলেছি না যে বাংলাদেশে হচ্ছে গিয়ে বুদ্ধিজীবীরা দলের বুদ্ধিজীবী হয়, মানে রাষ্ট্রের যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য একটা বুদ্ধিভিত্তিক বা একটা চিন্তাশীল সায়েন্টিফিক একটা সমাজ তৈরি করার জন্য যে বুদ্ধিভিত্তিক যে বিকাশ, সেই জিনিসটা তৈরি করে না। সবাই যে যার স্বার্থে এখানে বুদ্ধি প্রডিউস করে। তো যার ক্ষেত্রে হয়, তারা কিন্তু দেখেছে যে রাজনৈতিক দলগুলি জামাত নিয়ে, আওয়ামী লীগ জামাত নিয়ে রাজনীতি করেছে, একই সাথে একই জায়গায় বসে তারা আন্দোলন করেছে। বিএনপি জামাতের সাথে কোয়ালিশন সরকার করেছে, মিনিস্টারও ছিল। তো তারা সব সময় দেখেছে এবং তাদের শিক্ষকদের দেখেছে যে জামাতের আম, সাথে তারা যদি রাইট উইংয়ে, রাইট সাইডে কথা বলে, লেফটে না গিয়ে, তাহলে তাদের পপুলারিটি অনেক বেশি বেড়ে যায়। তো এই জিনিসটা তারা দেখেছে এবং দেখে তারা তাদেরকে এই ধরনের শিক্ষা, একেবারে তাদের যত ধরনের শিক্ষা, সায়েন্স টেকনোলজি বেস, সব কিছুই তাদেরকে ওইভাবে তাদের ব্রেইনে প্রবেশ করানো হয়েছে, যার ফলে শুধু মা একা না, তার প্রত্যেকটা শিক্ষাই হয়েছে ওই ধাঁচের, যেখানে সে এন্ডে এসে সে বুঝতে পারে যে জামাত বা শিবিরই তাদের জন্য, শিবিরের রাজনীতি তাদের জন্য সেফ। এখানে একটা কথা অনেকে বলা বলি করছেন এখন, সেটা হলো যে এই যে মনে করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যদিও এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব একটা বেশি না, ধরেন এক একটা বিশ্ববিদ্যালয়ে 5,000 6,000 ভোট পেলেই সে জিতে যাচ্ছে। তো এটা তো আমাদের জাতীয় নির্বাচনে যে বিপুল সংখ্যক ভোটার, তার সঙ্গে তুলনা করলে তেমন কিছুই না। কিন্তু এটাও তো ঠিক, এরাই সারা দেশে ছড়িয়ে আছে, এদের পরিবারই সারা দেশে ছড়িয়ে আছে। তো আপনি কি মনে করেন যে এই নির্বাচনে যে ফলটা, এর কিছু না কিছু রিফ্লেকশন আমাদের জাতীয় নির্বাচনে পড়তে পারে? আমি ব্যক্তিগতভাবে মোটেই অবাক হব না যদি জামাত ক্ষমতায় আসে বা জিতে যায়। জামাত এবং তার যে জোট, 11টা জোট, এবং তারা খুব স্ট্রং। তারা যেভাবে কাজ করেছে, একেবারে রুটে গিয়ে কাজ করেছে। রুট, আমি শুধু রুট বলবো না, মানে একদম টপ টু বটম প্রত্যেকটা এরিয়াতে কাজ করেছে। যেখানে একটা স্টুডেন্ট মানে ঢাকা শহরে বা কোনো শহরে কোনো জায়গায় পড়তে গেলে, সেখানে তার কোচিং দেয়া থেকে শুরু করে তার ওপরে সকল ধরনের ইনভেস্ট করা হয় এবং তাকে বোঝানো হয় যে এই ব্যবস্থা, বা তুমি যদি আমাদের ভেতরে আসো বা আমাদের যেই আম, রাজনৈতিক ব্যবস্থা আসে, এটাকে তুমি যদি এনরোস করো, তাহলে তুমি এই সুবিধা পাবে। এবং সুবিধা যে পাচ্ছে সেটা একেবারে আমরা দেখতে পাচ্ছি। এটা যে বলার জন্য তারা বলে, তারা কিন্তু সেটা না, একেবারেই না। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইনভেস্ট করে এই স্টুডেন্টদের উপরে, তারা মেয়েদের হলে ইনভেস্ট করেছে এবং তারা প্রমাণ করেছে যে তারা আসলে
ওয়েল বিহেভড, তারা সবার জন্য করছে। এই যে কিছুদিন আগে দেখছি যে বিড়ালের জন্য তারা আর কি ঘর তৈরি করে দিয়েছে। তো যারা অ্যানিমাল লাভার তারাও তাদেরকে পছন্দ করবে। তো অল টুগেদার তারা খুব এত সূক্ষ্মভাবে, এতটাই পরিপাটিভাবে কাজ করেছে, যে এরকম যেভাবে আসলে অন্য কোনো দল কাজ করতে পারেনি। আপনি আওয়ামী লীগ, বিএনপি তার বা মানে অন্য আপনি যে বলতে চাচ্ছেন যে, মানে আপনি বলতে চাচ্ছেন জামাত এতদিন ইনভেস্ট করেছে এখন হারভেস্ট করছে? ইনভেস্ট করছে, হারভেস্ট করছে, এবং তার ফলটা তারা কুড়াচ্ছে, এবং তারা এর ফল আজ না পেলেও তারা কখনো না কখনো পাবে। তবে এবারও পাওয়ার সম্ভাবনা আছে, আমি একেবারেই আন্ডারস্টিমেট করছি না। আচ্ছা। আহ, তাহলে এখন তাহলে এই মুহূর্তে তাহলে আপনি যেটা বলছেন এটা হলো যে জামাতের রাজনৈতিক আদর্শ কি না ভালো কি মন্দ সে আলোচনায় না গেলেও এটুকু বুঝতে পারছি যে জামাতের যে আদর্শিক পলিটিক্স যেটা আছে সেটা তারা মানুষের মধ্যে সুচারুভাবে এবং সাফল্যের সঙ্গে ছড়িয়ে দিতে পেরেছে, এটুকু আমরা বুঝতে পারছি। তো এর বিপরীত দিকে আমি যদি যদি এখন এই মুহূর্তে আওয়ামী লীগ আপনার নির্বাচনের রাজনীতি নেই, এখন তো বিএনপি রাজনীতি আছে, বিএনপির আপনার ঘাটতিগুলো কি দেখছেন? বিএনপির ঘাটতি হচ্ছে, বিএনপি হচ্ছে ধরেন, যেই স্টুডেন্টটা বিএনপি করে তাকে বিএনপি কতখানি প্রোটেক্ট করতে পারবে, বা তার উপরে কি বিএনপি পার্সোনালি ইনভেস্ট করে নাকি পলিটিক্যালি ইনভেস্ট করে। মানে জামাত যেটা করছে, ব্যক্তিকে, প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিগত পর্যায়ে, ইভেন তার পরিবারেরও যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করে। যে স্টুডেন্টরা পিএইচডি করতে পারবে তাকে পিএইচডি করতে যাওয়ার জন্য যা ইনভেস্ট করা দরকার তাও করবে। কিন্তু অন্য অন্য যে রাজনৈতিক দল তা কি করবে? বিএনপি কি সেটা করবে? বিএনপি সেটা করবে না। আরেকটা জিনিস দেখেন, বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আম, যেটা হয় যে আপনার পভার্টি ড্রিভেন একটা ইকোনমি, যেখানে মানুষ আসলে সব সময় নিগৃহীত, গরিব মানুষ নিগৃহীত, সেখানে বিএনপি কিন্তু কোনোভাবেই আহ, মানে বেহেশতে যে একটা দাঁড়িপাল্লা আছে, মিজান, সেটাকে বিক্রি করতে পারবে না। তাদের মার্কা কিন্তু ধানের শীষ, তাদের মার্কা কিন্তু হচ্ছে দাঁড়িপাল্লা না। তো এখন যে জিনিসটা, যে একটা পভার্টি ড্রিভেন একটা স্টেট, গরিব একটা দেশে যখন আপনি একজন হতদরিদ্র মানুষকে যে বলবেন যে এই মানে এই এহ জীবন এহকাল তোমার ডেস্টিনি না, তোমার জন্য একটা পরকাল আছে, সেখানে তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে তুমি পরকালে ইটার্নাল হ্যাপিনেস পাবে। তো এই জিনিসটা তো বিক্রি করার মতো আম, কোনো ধরনের আইডিওলজি বিএনপির মধ্যে নেই। তো বিএনপি কিন্তু এইখানে এই জায়গাটায় হেরে যায়। যেই কথা বলে আম, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বা বিএনপি এই ধরনের দলগুলি ভোট চাইতে পারে, আর যেই ধরনের কথাগুলি যে প্রচারণা করে আম, আপনার জামাত ভোট চাইতে পারে, এর মধ্যে ব্যাপক ব্যবধান আছে। বিএনপির কিছু সমস্যাও আছে, যেগুলি হচ্ছে যে বিএনপি কিন্তু যখন মানে চাঁদাবাজ হিসেবে তাকে যে প্রচারণা তার বিরুদ্ধে চালানো হচ্ছে, আমি বলবো এই জিনিসটা ব্যাপকভাবে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এবং জামাতের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, জামাতের এবং জামাতের যে আর 11 দলীয় ঐক্যজোট, তাদের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিএনপিকে একটা চাঁদাবাজের দল হিসেবে প্রতিষ্ঠা করা, এবং সেটাতে তারা অনেকটুকু সক্ষমও হয়েছে। তো সেই আবার কোনো চাঁদাবাজি যে হয় না সেটাও কিন্তু আমরা বলতে পারি না। তো যেহেতু এই নেইমটা, এই ব্যাড নেইমটা বিএনপি পেয়ে গেছে, এইগুলিতেও বিএনপি কিন্তু খুব সাকসেসফুলি মেনটেন করতেও পারেনি। তো এই ধরনের মানে স্টুডেন্ট রিক্রুটমেন্ট বা জেলায় জেলায় যে গ্রামে গ্রামে আপনার বিএনপির কি এই ধরনের তালিম বাহিনী আছে যারা কিনা ঘরে ঘরে যে প্রচার করবে যে বিএনপি করলে কি হবে? হ্যাঁ, তারেক জিয়া হচ্ছে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কিন্তু ফ্যামিলি কার্ড একটা ইকোনমিক এম্পাওয়ারমেন্টের বিষয়। এখানে কিন্তু পরকালের কোনো স্বপ্ন সে দেখাতে পারছে না। তো এইখানে থিওলজিক্যালি বিরাট একটা পার্থক্য আছে, যে আপনার মনন, আপনার চেতনা এবং আপনার সাইকোলজিকে বিএনপি ওন করতে পারবে কিনা। তাদের প্রচারণায় তো ওই জিনিসগুলিকে ঢোকানো সম্ভব না, যদিও না, ইউ মানে রাইট। আমি আপনার সঙ্গে একমত যে বিএনপির কাছে ওই ধরনের কোনো উইপেন নাই।
যে পরলৌকিক মানে লোভ দেখানোর জন্য কোনো উপায় তার কাছে নাই। কিন্তু তারা তো এই কাজটাই করতে পারতো, যে ধর্মীয় ভাবে ওই যে পরলৌকিক প্রলোভনটা দেখানো হচ্ছে, সেই প্রলোভনটা যে ধর্মীয় বিষয় নয়, সেটা যে পুরোটাই একটা অধর্মীয় ব্যাপার, ওইটা যে সঠিক নয়, তারা তো এই জিনিসটাও প্রচার করতে পারতো, কিন্তু তারা তো সেই কাজটাও করতে পারে নাই। ওরা একটা ভুল অস্ত্র নিয়ে যুদ্ধ জয় করার চেষ্টা করছে, সেই অস্ত্রটা যে সঠিক নয় এই কথাটা তো বিএনপি, আমি বলছি না যে তার চেয়েও বড় একটা অস্ত্র নিয়ে তুমি নামো, কিন্তু ওই অস্ত্রটা যে সঠিক নয় এটা তো বলতে পারতো, তা তো তাও বলতে পারছে না। কারণ রাজনীতি তো একটা যুদ্ধ রে ভাই, যত যাই বলেন, রাজনীতি তো একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনি অস্ত্র নিয়ে আসলেন নাকি অস্ত্রের মতো কিছু একটা বানিয়ে নিয়ে আসলেন, সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে এর মাধ্যমে আপনি জনগণকে প্রভাবিত করতে পারলেন কিনা। সেই যুদ্ধে কি বিএনপি তাহলে পিছিয়ে থাকলো? বিএনপি পিছিয়ে থাকা, আপনি একটা দারুণ কথা বলেছেন যে ওইটাকে ডিবাঙ্ক করা বা ওই রাইট। জায়গায় নতুন একটা ডিসকোর্স, সোশ্যাল আর কি ডিসকোর্স তৈরি করা বা ন্যারেটিভ তৈরি না করে সে কি করেছে, আপনি দেখবেন বিএনপির বড় বড় কিছু নেতা আছে, তারা কি করেছে আরো বলছে যে আহ, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা মূলত মানে উম, ধর্মীয় যে বিধান সেই বিধানের বাইরে যাবে না, বা আহমেদীদের বা কাদিয়ানীদের আম, কি করবে সেই সমস্ত জিনিসপত্র সে তারাও আনছে। যেমন শেখ হাসিনা নুহ নবীর নৌকায় উঠাইতে চেয়েছিল, কওমি জননী হয়েছিল। তো এই ধরনের রাজনৈতিক দলগুলি কি করে জানেন, তারা ওই জায়গাটাকে ডিবাঙ্ক না করে, মানে ওই জায়গাগুলিতে আসলে প্র্যাকটিক্যালি যে এই মানে জনমে বেঁচে থাকছি আমরা, এখনো জীবিত, এই জীবিত মানুষগুলিকে কি কি সুবিধা দিতে পারে সেটা খুব সূক্ষ্মভাবে খুব টেকনিক্যালি মানুষের মধ্যে না দিয়ে তারা ওই একই কথা, একই ডিসকোর্স বা একই ন্যারেটিভ আবার একটু মানে একটু রিফাইন করে প্রচার করার চেষ্টা করছে। তাতে কি হয়েছে, তারা তো ওই থিওলজি বেসড বা তারা ধর্মভিত্তিক যে প্রচারণা ওই জায়গায় কট না খেয়ে তারা ওই মানে কি কি করতে পারবে যেটা বেটার হবে, যেটা তারেক জিয়া পার্সোনালি কিন্তু করেন, উনি চেষ্টা করছেন এবং আমি দেখেছি ওনার কথার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। ওই একই কথা যদি উনি শেখাতে পারেন ওনার দলের লোকজনকে তাহলে কাজে দিবে, রাদার দেন উনি যদি এটা, তারেক জিয়া যদি এটা বুঝতে পারে যে ওনার দলের লোক ভিকটিম হচ্ছে কি না আপনার ওই জামাতের ওই প্রচারণার, জামাতের প্রচারণার কিন্তু ভিকটিম শেখ হাসিনাও হয়েছিল, জামাতের প্রচারণার ভিকটিম কিন্তু বিএনপির বড় বড় নেতারাও হচ্ছে, মানে একই ধরনের বয়ান তৈরি করছে। সেটা না করে তারেক জিয়ার এখানে টিচারের মতো কাজ করতে হবে, যে ওই ভিকটিমাইজ না করতে দিয়ে যে এই এই জিনিস বলো যেটা তাদের জীবনে কাজে দিবে, আপনারা এই এই জিনিস বলবেন যেটা লজিক্যাল বানান জেনারেশনকে, বোকা না বানিয়ে যুক্তিযুক্ত কোন কাজটা করলে তার জন্য আসলেই আসলেই কাজে দিবে, তার যে জিনিসপত্রের দাম কমালে কাজে দিবে, সে কিভাবে কিছু করে খেতে পারবে, এই সমস্ত জিনিস প্র্যাকটিক্যালি দেখাতে হবে। যেমন এসেই দেখিয়েছিল, পরিষ্কার করে কিন্তু দেখিয়ে দিয়েছে। এইরকম কয়েকটা কাজ যদি করে দেখিয়ে দিতে পারে তাহলে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না, না হয় কিন্তু ওই পরকাল উইন করবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই ডাক্তার। আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো। আহ আগামীতে আমরা আরো বলবো। আমার মনে হয় দর্শকরা সেটা চাইবে। দর্শকরা এর মধ্যে অনেক সময় আমার কাছে দাবি করছে যে আপনাকে যেন আমি আরো নিয়মিত আমাদের এই অনুষ্ঠানে আনি, কিন্তু আপনিও ব্যস্ত মানুষ, সময় দিতে পারবেন কিনা জানি না। আগামীতে আমরা আবার চেষ্টা করবো। ভালো থাকবেন আপনি, প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।